জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয়ই তোমাদের জন্য মক টেস্ট 5, যেটা আমরা এতদিন থেকে আলোচনা করছিলাম। আজকে আর একটি ভিডিও যেটা মক টেস্টের রয়েছে, সেই মক টেস্ট সম্পর্কে আজকে আলোচনা হবে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি আজকের মক টেস্টে চলে যাই, যে আজকে আমরা সেই মক টেস্টটার কি সেটটায় আমরা কি কি কোশ্চেনগুলি রেখেছি। তো চলো আর দেরি নয়, সরাসরি চলে যাই আমরা মক টেস্টে। আজকে তোমাদের যে 5 নম্বর যে মক টেস্টটা রয়েছে, সেই মক টেস্টের আজকের প্রথম প্রশ্ন দেখো। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে? আজকের প্রথম প্রশ্ন একদম ভারতীয় দর্শন থেকে, পুরুষার্থ কি? পুরুষার্থ আসলে যে সচেতন আত্মার যে কাম্য বস্তু অ্যাকচুয়ালি হয়, যে সচেতন আত্মা, সচেতন বলতে জ্ঞানীয় যে আত্মা, ঠিক আছে, এরকম অজ্ঞানী আত্মা নয়। এখানে দেখো বি নাম্বারটা সঠিক হবে, ঠিক আছে। সচেতন আত্মা, এগুলি আমরা মোটামুটি সবাই জানি, এগুলি একদম ইজি টাইপের কোশ্চেন হয়। তাহলে পুরুষার্থ হচ্ছে সচেতন আত্মার কাম্য বস্তুকে পুরুষার্থ বলা হয়। মনে থাকবে, সচেতন আত্মার কাম্য বস্তু পুরুষার্থ, ঠিক আছে। এরপরে রয়েছে 2 নাম্বার, শুক্তিতে রজত ভ্রম। এটি কি? শুক্তিতে রজত ভ্রম আসলে আমাদের জানি, আমাদের এখানে রয়েছে দেখো প্রমা অপ্রমা সংশয় কোনোটি না। তাহলে শুক্তিতে রজত ভ্রম আমাদের ভ্রম হচ্ছে, তাহলে ভ্রম হয়ে যাচ্ছে, এখানে সংশয় হচ্ছে না, এখানে হচ্ছে অপ্রমা হচ্ছে, কারণ অযথার্থ অনুভব অপ্রমা, তাই না? এরকম বলা হচ্ছে না যে যথার্থ অনুভব প্রমা, অযথার্থ অনুভব অপ্রমা। তাহলে এখানে অযথার্থ জ্ঞান উৎপন্ন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে অপ্রমা হচ্ছে, ঠিক আছে। এরপরে রয়েছে চার্বাক মতে আকাশ বা বম কি? চার্বাকরা কি বলছেন? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বলেছেন, তাই না? এগুলি তোমরা সবাই পারো, এগুলি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে প্রত্যক্ষযোগ্য, অপ্রত্যক্ষযোগ্য, অনুমানযোগ্য কোনোটি নেই। তারা তো অনুমানকে স্বীকারই করেনি। আর অপ্রত্যক্ষিত বস্তু দেখো, তাহলে বম কি? যে 4টি ভূত, যে ক্ষিতি, আপ, তেজ ও মরুত, এই 4টিকে কি করা যায়? প্রত্যক্ষ করা যায়, তাহলে এটা প্রত্যক্ষযোগ্য। কিন্তু আকাশ তারা এই কারণেই স্বীকার করেনি, কারণ তাকে অনুমান করতে হয়, তাকে প্রত্যক্ষ করা যায় না। তাই সেই হিসেবে এটা কি হবে? এটা তোমাদের হবে হচ্ছে অপ্রত্যক্ষযোগ্য। চার্বাক মতে আকাশ বা বম কি? অপ্রত্যক্ষযোগ্য। চার্বাক মতে চৈতন্য কিসের এবং কেমন ধর্ম? চার্বাক মতে চৈতন্য হচ্ছে, যেমন তোমরা পড়ছো দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ যেখানে পড়েছো, সেখানে তারা বলছেন যে চার্বাকরা বলছেন যে চৈতন্য হচ্ছে জড়ভূতের সংমিশ্রণে এক আগন্তুক গুণ, যার নামে চৈতন্য নামে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে দেহের ধর্ম। দেখো, এটা ও আগন্তুক গুণ, এখানে ও হবে। তাহলে চার্বাক মতে চৈতন্য কিসের এবং কেমন ধর্ম? চার্বাক মতে চৈতন্য হচ্ছে দেহের ধর্ম, যাকে আগন্তুক ধর্ম বলা হয়েছে, ঠিক আছে। জৈন মতে মুক্তি লাভের প্রয়োজন কিসের? মানে জৈন মতে মুক্তি লাভের প্রয়োজন কি কি দরকার? তোমরা জানো জৈন মতে আমাদের ত্রিরত্ন নামে একটা শব্দ রয়েছে, সেই ত্রিরত্নের প্রয়োজন আমাদের মুক্তি লাভের জন্য। যেমন এখানে রয়েছে, দেখো সেই ত্রিরত্ন আসলে কি কি? ত্রিরত্ন ছিল সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চরিত্র। তাহলে এই 3টি আমাদের যেহেতু প্রয়োজন, তাহলে আমাদের সবকটি উত্তর রয়েছে এখানে, তাহলে আমাদের সবকটি হবে। তাই জৈন মতে মুক্তির প্রয়োজন, জৈন মতে মুক্তির প্রয়োজনে আমাদের সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক চরিত্র, এই 3-এরই প্রয়োজন রয়েছে। চৈতন্য লক্ষেন জীবঃ, উক্তিটি কে করেছেন? এখানে রয়েছে চার্বাক, বৌদ্ধ, জৈন, ন্যায়। তাহলে চৈতন্য লক্ষণেন জীবঃ, এটা কিন্তু জৈন দর্শনে করা হয়েছিল, কারণ জীব আর অজীব যে ভাগ করার সময় সেখানে বলা হয়েছিল চৈতন্য জীবে লক্ষণেন জীবঃ। উক্তিটি করেছেন কারা? জৈনগণ। কিন্তু বৌদ্ধরা বলেছিলেন যে মানুষ প্রবাহ, এরকম শব্দ তারা ব্যবহার করেছিলেন। এরপরে রয়েছে দেখো বৌদ্ধ শূন্যবাদী কে? এখানে দেখো নাগার্জুন রয়েছে, অসঙ্গ রয়েছে, দিঙ্গনাগ রয়েছে, বাসু বন্ধু রয়েছে। তাহলে আমরা জানি বৌদ্ধ শূন্যবাদী হচ্ছে আমাদের নাগার্জুন। তার নাগার্জুন বৌদ্ধ শূন্যবাদী, তাই না? নাগার্জুন। তাহলে অসঙ্গকে? অসঙ্গ হচ্ছে বিজ্ঞানবাদী, ঠিক আছে। দিঙ্গনাগ স্বতন্ত্রবাদ এবং বাসবন্ধুকে তাগত ছাড়া বলা হয়েছে, তাগত ছাড়া, ঠিক আছে। এগুলি তোমরা যদি দরকার হয় লিখে রেখো কিন্তু, ঠিক আছে।
এরপরে দেখো রয়েছে বৌদ্ধ মতে নির্বাণের পথ হলো কটি? বৌদ্ধ মতে নির্বাণের পথ আমরা জানি 8টি। সেটা কি? সেটাকে বলা হয় অষ্টাঙ্গ মার্গ। অষ্টাঙ্গ মার্গ, যেখানে সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, সম্যক কর্মান্ত, সম্যক আজীব এগুলি রয়েছে না, তোমরা জানোই অষ্টাঙ্গ মার্গ। সেই অষ্টাঙ্গ মার্গ কিন্তু বৌদ্ধদের নির্বাণের পথ। এরপরে রয়েছে এখানে দেখো ন্যায়। ন্যায় মতে যে জ্ঞান কোনো প্রকার সংশয় নেই সেই জ্ঞানকে কি বলে? ন্যায় মতে যে জ্ঞানে কোনো প্রকার সংশয় নেই তাকে কি বলা হয়? যেমন তারা প্রত্যক্ষের সংজ্ঞায় কিন্তু বিষয়টাকে খুব সুন্দর করে একটা বিষয়কে বলছিলেন, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মক। এই যে সংশয় নেই, যে প্রকার জ্ঞানে সংশয় নেই, তাহলে ব্যবসায়াত্মক শব্দটা কিন্তু তারা ব্যবহার করেছিলেন। তাহলে তাদের মতে কি এই সংশয় যেটাই নেই সেটা আমাদের ব্যবসায়াত্মক। তাহলে ন্যায় দর্শন অনুযায়ী ব্যবসায়াত্মক একটা যা বিশেষ গুণ বা প্রত্যক্ষ জ্ঞানে যা উপলব্ধির ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে যখন কোনো বস্তু বা ঘটনার প্রত্যক্ষ হয় তখন সেই জ্ঞান যদি স্পষ্ট, সুনির্দিষ্ট এবং নির্ভুল হয় তখন তাকে কিন্তু কি বলা হয়? ব্যবসায়াত্মক বলা হয়। তাহলে আমরা যদি বলি নিঃসন্দিগ্ধ জ্ঞান, তার মানে সুনির্দিষ্ট, সুস্পষ্ট বা নির্ধারিত যদি বলি, তা জ্ঞানটি একটি নির্ধারিত সম্পর্কিত এবং অস্পষ্ট নয়, যা অব্যভিচারী। তো এইসব সম্পর্কে আমরা জানি। তাহলে ব্যবসায়াত্মক শব্দটা যে একটা নির্ভুল, সুনির্দিষ্ট এবং অস্পষ্ট উপলব্ধি বা জ্ঞানকে বোঝায়, তার ন্যায় দর্শনে কিন্তু প্রত্যক্ষ জ্ঞান উপলব্ধির একটি কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা বলতে পারি। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ব্যবসায়াত্মক কিন্তু আমরা যে জ্ঞানটা সেটা আমাদের কি হয়? সংশয় এমন নেই, কোনোভাবেই তার মধ্যে সংশয় থাকবে না। ন্যায় মতে ব্যাপ্তি হলো এক প্রকার কি? ন্যায় মতে ব্যাপ্তি হলো এক প্রকারের কিন্তু সম্বন্ধ। তাহলে এখানে দেখো দ্রব্য, গুণ, কর্ম, সমৃদ্ধি রয়েছে। এই সমৃদ্ধি, কারণ সমৃদ্ধিকে এই সম্বন্ধ বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের যদি সম্বন্ধ থাকে তাহলে সম্বন্ধ লিখবেই, কিন্তু যদি সমৃদ্ধি থাকে তাহলে একটু নোট করে নিও, তার সমৃদ্ধি আর সম্বন্ধ কিন্তু একই জিনিস। যে অভাবের আদি ও অন্ত নেই তাকে কি বলা হয়? তাকে আমরা জানি অত্যন্ত ভাব বলা হয়। অত্যন্ত ভাব প্রাগভাবের ক্ষেত্রে যার মানে অন্তের শেষ আছে, তার মানে যেটা কোনো কিছু উৎপত্তির পূর্বের অভাব তাকে প্রাগভাব বলে। যদি কোনো কিছুর ধ্বংসের অভাব হয় তাকে ধ্বংসাভাব বলে, মানে ধ্বংসের পরে যে অভাব। তো ঠিক যার আদিও নেই অন্তও নেই তা অত্যন্ত ভাব। ঠিক আছে, তাহলে এটা। এরপরে রয়েছে বৈশেষিক মতে কর্ম কয় প্রকার? বৈশেষিক মতে আমরা জানি কর্ম 5 প্রকার। কি কি 5 প্রকার? 5 প্রকার হচ্ছে উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ ও গমন। হয়েছে তো 5টা না? দেখো তোমরা তবুও একটু ভেরিফাই কিন্তু করেই নেবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু বারে বারে তোমাদের এটা বলি, কারণ আমিও তো বোঝই আমি অত বিজ্ঞ পণ্ডিত নই, ভুল আমারও হতেই পারে। আমি যতদূর জানি সেটা হচ্ছে 5টা। সে 5টার কি কি নাম? উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ ও গমন। এই 5টা বৈশেষিক মতে কর্ম 5 প্রকার। এরপরে রয়েছে নিচের কোনটি সাংখ্য মতে পুরুষের অস্তিত্ব সাধক যুক্তি নয়? পুরুষের অস্তিত্ব সাধক যুক্তি কি? সংঘাত পরার্থত্বাৎ, ত্রিগুণাদি বিপর্যয়াৎ অধিষ্ঠানাৎ, পুরুষ হস্তি ভোক্তৃভাবাৎ কৈবলার্থং প্রবৃত্তিশ্চ। এরকমই ছিল। তো এখানে দেখো সংঘাত পরার্থত্বাৎ রয়েছে, ত্রিগুণাদি বিপর্যয়াৎ রয়েছে, পুরুষ হস্তি রয়েছে, কিন্তু অবিভাগাৎ বৈশ্বরূপেশ্য। তার এটি আমাদের সঠিক হওয়ার কথা। এটা কিন্তু দেখবে এটা ভারতীয় দর্শনের যে কোনো বইয়ে তো সাংখ্য দর্শনে পাবি, বিশেষত সাংখ্য কারিকায় ঈশ্বর কৃষ্ণ খুব সুন্দর করে এটা কিন্তু ব্যাখ্যারও করেছেন। তাহলে সাংখ্য মতে পুরুষের অস্তিত্ব সাধক যুক্তি নয়, সেটা হচ্ছে আমাদের এটা বিভাগাৎ বৈশ্বরূপস্য।
তারপর রয়েছে বজ্রপাত, ভূমিকম্প ইত্যাদির দ্বারা উৎপন্ন দুঃখকে কি বলে? তাহলে দেখো এখানে রয়েছে বজ্রপাত, ভূমিকম্প ইত্যাদির দ্বারা দুঃখকে কি বলে? ইত্যাদির দ্বারা দুঃখকে বলে আমরা যখন দেখি সেটাকে আধিদৈবিক দুঃখ বলা হয়। তাহলে তোমরা একটা জিনিসকে মনে রাখো, সাংখ্য দর্শনে এই বিষয়টাকে বলা হয়েছে যে আধিদৈবিক দুঃখ। তাহলে এই যে আমরা 3 রকমের দুঃখকে দেখি, একটা আছে আধি ভৌতিক দুঃখ, তাহলে এটি কি করে? এটি মানুষ, পশু, পাখি ইত্যাদি থেকে উৎপন্ন দুঃখ, এটা আধি দৈবিক, আধি ভৌতিক। তারপর আধি দৈবিক কি? আধি দৈবিক হচ্ছে যেমন দৈব কারণ থেকে উৎপন্ন, যেমন ভূমিকম্প, মহামারী, তাহলে আধি দৈবিক ওটা আমি এইমাত্র যেটাকে বললাম। আর আধ্যাত্মিক দুঃখ একটা থাকে, যেমন ধরো নিজের শরীর বা মনের কারণে উৎপন্ন দুঃখ, সেটা হচ্ছে আধ্যাত্মিক। তাহলে এখানে ভূমিকম্প এগুলি তাহলে কি? আধি দৈবিক। তাহলে বি নাম্বার এখানে সঠিক উত্তর হবে আধি দৈবিক দুঃখ। এরপরে রয়েছে পতঞ্জলির যোগসূত্রে কটি পাদে বিভক্ত? যোগসূত্র তোমরা আমি অরিজিনাল টেক্সটটা দেখিনি, আমার কাছে যেটা আছে সেটা আমার কাছে একটা তোমার পিডিএফ আকারের যে সেগুলি হয় সেটা থেকে জেরক্স করে একসময় নিয়েছিলাম অনেক আগে। ঠিক আছে, সেটা কিভাবে আছে আমি এখনো জানি না, অনেক আগে পড়েছি, তাও বছর 2 আগে পড়েছিলাম। ঠিক আছে, পতঞ্জলির যোগসূত্র কটি পাদে বিভক্ত? আমরা জানি 4টি পাদে বিভক্ত। এই 4টি পাদ আসলে কি কি? একটা হচ্ছে সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ এবং কৈবল্যপাদ। মনে থাকবে কি কি? সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ এবং কৈবল্যপাদ। এই 4টি পাদে কিন্তু যোগসূত্র, পতঞ্জলির যোগসূত্র কিন্তু বিভক্ত। যোগ দর্শনে মোট তত্ত্ব সংখ্যা কত? যোগ দর্শনে মোট তত্ত্ব সংখ্যা কত? আমরা জানি যোগ দর্শনে মোট তত্ত্ব সংখ্যা সেটা হচ্ছে সাংখ্যর একদম তত্ত্ব সংখ্যার কাছাকাছি। তাহলে আমরা এখানে বলবো 26টি, কারণ সাংখ্য দর্শনে 25টি, এখানে একটি বেশি। তাহলে সেগুলি আসলে কি কি? যেমন পুরুষ, প্রকৃতি, চিত্ত। এই চিত্তর মধ্যে কি রয়েছে? 3টি বিষয় রয়েছে। একটা হচ্ছে বুদ্ধি, অহংকার ও মন। পঞ্চ তন্মাত্রা রয়েছে, যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। পঞ্চ মহাভূত রয়েছে, আকাশ, বাতাস, আগুন, জল আর মাটি। পঞ্চ কর্মেন্দ্রিয় রয়েছে, বাক, পানি, পাদ ও পায়ে উপাস্ত। আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে, কর্ণ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। আর একটা রয়েছে ঈশ্বর। এই ঈশ্বরকে অতিরিক্ত তত্ত্ব হিসেবে ধরা হয়েছে, যেটা সাংখ্য থেকে কিন্তু আলাদা করে। এইখানেই সাংখ্য থেকে একটু আলাদা করে, তাছাড়া আর কিছু নয়। তারপর রয়েছে অখ্যাতিবাদ কাদের মতবাদ? অখ্যাতিবাদ হচ্ছে আমরা জানি প্রভাকর মীমাংসকদের মতবাদ। এখানে প্রভাকর মীমাংসক রয়েছে, দেখো প্রভাকর মীমাংসকদের মতবাদ। তাহলে ভাট্ট মীমাংসা আমি লিখেই দিয়েছি, দেখো ভাট্ট মীমাংসক বিপরীত খ্যাতিবাদ, অন্যথা খ্যাতি হচ্ছে ন্যায় বৈশেষিক, সৎ খ্যাতি হচ্ছে রামানুজের। ঠিক আছে, তাহলে প্রভাকরদের হচ্ছে কি? অখ্যাতিবাদ প্রভাকরদের। কেমন? অর্থাপত্তি শব্দের অর্থ কি? অর্থাপত্তি শব্দের অর্থ কি? কি হবে অর্থাপত্তি শব্দের অর্থ? অর্থাপত্তি শব্দের অর্থ হচ্ছে আমাদের এক তো কল্পনা, 2 নাম্বার আপাত অসঙ্গতির ব্যাখ্যা, এই দুটোই। তাহলে এখানে উভয় নামে একটা বিষয় রয়েছে। দেখো এখানে যদি আমরা উদাহরণ দিয়ে যদি বলি যে সে মোটা কিন্তু দিনে খায় না, এই দুটি পরস্পর বিরোধী বিষয়কে ব্যাখ্যা করার জন্য কিন্তু অর্থাপত্তি প্রমাণের ব্যবহার করা হয়েছে। তাহলে সে রাতে খায়, তাহলে এখানে রাতে খায় এই ধারণাটি, মোটা কিন্তু দিনে খায় না, এই আপাত অসঙ্গতিকে ব্যাখ্যা করার জন্যই কল্পনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে অর্থাপত্তি হলে এমন এক ঘটনার ব্যাখ্যা যা যুক্তির অভাব পূরণের জন্য নতুন ধারণা বা কারণের উদ্ভাবন, বা ভারতীয় দর্শনে এটি একটি গুরুত্বপূর্ণ এক ধারণার মধ্যে রাখা হয়েছে। এটা তো আমরা মোটামুটি জানি। এরপরে রয়েছে দেখো 19, বিশিষ্টাদ্বৈতের প্রবক্তা রামানুজের অদ্বৈতবাদের মায়ার কোন দিকটি বিশেষভাবে সমালোচনা করেছেন?
এক তো তিনি দেখো, এক তো তিনি জগতের অবাস্তব ধারণা সম্পর্কেও সমালোচনা করেছেন, অধ্যাসের ধারণা সম্পর্কেও সমালোচনা করেছেন, কি অনির্বচনীয়তার অযৌক্তিক অসঙ্গরে যে অবর্ণীয়তা সেটাকেও করেছেন। তাহলে তিনটিকে তিনি তো করেইছেন, তাহলে উপরে সবকটি অপশন রয়েছে, তাহলে এই সবকটি আমার কি হবে, উত্তর হবে। ঠিক আছে, আমি অদ্বৈতবাদের উপরে তো ভিডিও বোধহয় দিয়েছি, অদ্বৈতের উপরে তো ভিডিও দিয়েছি, তারপরে তোমার চার্বাকের উপরে দিয়েছি, আরো ধীরে ধীরে তো দেওয়া হবে, তোমরা দেখতে মনোবিজ্ঞানের উপরে দেওয়া হয়েছে। নিচের কোনটি অধ্যাসকে সবচেয়ে সঠিকভাবে বর্ণনা করা? অধ্যাস কি? অধ্যাস অ্যাকচুয়ালি আমাদের অজ্ঞানতা, তাই না? যেখানে বলা হয় যে আত্মার সঙ্গে আত্মার যে সম্বন্ধের মিথ্যা পরিচয় আমাদের এসে ঢেকে পড়ে, এটাই তো আমাদের অধ্যাস। তাহলে এখানে ক হবে, তাহলে আত্মার সঙ্গে অনাত্মা যেটা রয়েছে তার মিথ্যা পরিচয় আমাদের করায়। তাহলে ব্রহ্মকে অদ্বৈত হিসেবে উপলব্ধি করা এ তো করাবেই না, তাহলে আমাদের জ্ঞান উৎপন্ন হয়ে যাবে। নির্গুণ ব্রহ্মের উপলব্ধি এটাও করাবে না, তাহলে জ্ঞান উৎপন্ন হবে। জগতে মায়ার প্রকাশ না, এটাও হবে না। তাহলে আমাদের ক নাম্বার উত্তরটা সঠিক। এরপরে রয়েছে নীতিবিদ্যায়, এরপরে রয়েছে নীতিবিদ্যার শাস্তি তত্ত্ব অনুযায়ী নিচের কোন তত্ত্বটি শাস্তিকে ভবিষ্যতে অপরাধের অপরাধ প্রতিরোধের উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে? সেটা প্রতিরোধাত্মক। প্রতিরোধাত্মক বলা হয় যে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে ভবিষ্যতে যাতে কেউ এই রকম শাস্তি আর না করে। তা প্রতিশোধ যেটা আছে সেটা তোমার চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। প্রতিরোধাত্মক যেটা ডিটারেন্ট থিওরি রয়েছে, তাহলে এই যে প্রতিরোধ করা, তাহলে এই প্রতিরোধাত্মক শাস্তি আমাদের কিন্তু বিবেচনা করায় প্রতিরোধের উপায় হিসেবে সংস্কারমূলক রিফর্মেটিভ আর প্রতিকারমূলক কম্প্রিহেন্সিভ থিওরি। তো আমাদের হচ্ছে কি হবে, প্রতিরোধ তত্ত্ব। ঠিক আছে, এরপর রয়েছে জেরেমি বেনথাম উপযোগবাদে সুখের পরিমাপের জন্য কয়টি দিকের আলোচনা করেছেন? সুখের পরিমাপের জন্য জেরেমি বেনথাম কিন্তু সপ্তশলাকা ব্যবহার করেছিলেন। আমরা কিন্তু পড়তে গিয়ে এটাকে পাই। সেই সপ্তশলাকা আসলে কি ছিল? সেটা ছিল যেমন তীব্রতা, স্থায়িত্ব, তারপরে ছিল নিশ্চয়তা বা অনিশ্চয়তা, দূরত্ব, সান্নিধ্য, উর্বরতা, বিশুদ্ধতা আর বিস্তৃতি। এই পাঁচটা ছিল। তাই তীব্রতা, স্থায়িত্ব, নিশ্চয়তা, অনিশ্চয়তা, দূরত্ব, সান্নিধ্য, উর্বরতা আর বিশুদ্ধতা, বিস্তৃতি মানে এক্সটেন্ড, যেটা এই সপ্তাধি শলাকার কথা তিনি বলেছিলেন। ঠিক আছে, তাহলে চলো এবার সামনের দিকে যাই। সামনের দিকে কি রয়েছে দেখো। 23, যে শিশু জন্মগ্রহণ করে জড় বস্তুর মতো নিজেকে প্রকাশ করার ক্ষমতাও থাকে না, সেক্ষেত্রে তাকে কৃপা হত্যা করাই শ্রেয়। এটা কে বলেছিলেন? মানে কোন পর্যায়ে? ঐচ্ছিক, অনৈচ্ছিক, ইচ্ছা নিরপেক্ষ কোনোটিই নয়। এটা বলেছিল হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ, যেখানে মত প্রকাশের ইসেনে। তো শিশু জন্মগ্রহণ নিজেকে প্রকাশ করার ক্ষমতা থাকে না, সেখানে তাহলে কৃপা থাকে, ইচ্ছা নিরপেক্ষই হবে। তারপর রয়েছে অ্যাপিকিউরাসের মতে সুখ লাভ করতে হলে কিসের প্রয়োজন? অ্যাপিকিউরাসের মতে সুখ লাভ করতে হলে কিসের প্রয়োজন? এখানে দেখো কি হবে, বলছে ইন্দ্রিয়, বুদ্ধি, সজ্ঞা সবকটি। এখানে তো তিনটিরই প্রয়োজন। কেন তিনটির প্রয়োজন? দেখো অ্যাপিকিউরাসের মতে যে সুখ লাভের জন্য ইন্দ্রিয়, বুদ্ধি, সজ্ঞায় তিনটিরই প্রয়োজন তিনি বলছেন। কারণ তিনি বলছেন যে সুখের জন্য ইন্দ্রিয় উপলব্ধিকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তা তিনি এমন মনে করতেন যে ইন্দ্রিয় লব্ধ যে আনন্দ, যেমন খাদ্য, পানীয়, যৌনতা, জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই আনন্দের সাথে বুদ্ধি ও বিচক্ষণতাও কিন্তু আমাদের প্রয়োজন, যা আমাদের কি করবে, ইন্দ্রিয় সুখকে নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘস্থায়ী সুখ অর্জন করতে সাহায্য করে। অ্যাপিকিউরাস এমনও বিশ্বাস করতেন যে বন্ধুদের সাথে দার্শনিক আলোচনা, প্রকৃতিক সান্নিধ্যের থেকেও যে মানসিক শান্তি ও সুখ লাভ করা যায়। তাহলে অ্যাপিকিউরাস তার সুখ একটি সামগ্রিক ধারণা বা ইন্দ্রিয়, বুদ্ধি এবং সামাজিক সম্পর্কে সমন্বয়ে গঠিত। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তিনি বিষয়কে বলছেন যে ইন্দ্রিয়, বুদ্ধি এবং সজ্ঞা আমাদের এই তিনটেরই প্রয়োজন রয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? ডি নাম্বার অ্যান্সার হবে। এরপর রয়েছে নৈতিক বিচারের স্বীকার্য পূর্ব স্বীকৃতি কি? নৈতিক বিচারের পূর্ব স্বীকৃতি
তাই নৈতিক বিচারের কি পূর্ব স্বীকৃতি? অবশ্যই রয়েছে আমাদের কাছে, কারণ নৈতিক বিচারের মোটামুটি আমরা যতদূর দেখেছি, নৈতিক বিচারের পূর্ব স্বীকৃতি কি এখানে রয়েছে? ব্যক্তিত্ব, বিচার শক্তি, ইচ্ছা। হ্যাঁ, তিনটে তো একদম শিওর, তার সবকটি আমার অ্যান্সার হবে। কারণ আমরা জানি স্বতন্ত্রের স্বাধীনতা যেটা রয়েছে, যুক্তিবোধ রয়েছে, সমাজ ভিত্তিকতা, সামাজিকতা রয়েছে, ন্যায় বিচার রয়েছে এবং কল্যাণ রয়েছে। তাহলে আমাদের কাছে এক্ষেত্রে দেখো, আমাদের কাছে তিনটে ব্যক্তিত্ব, বিচার শক্তি, ইচ্ছার স্বাধীনতা, তার মানে আমাদের সবকটি রয়েছে। এই তিনটি কিন্তু ঠিক আছে, আমি আরো দুটি বললাম যে পাঁচটি। তাহলে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এটা কিসের? এটা আমরা জানি, এটা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। সাম্য, মৈত্রী, স্বাধীনতা কি? গণতন্ত্রের ভিত্তি। মনে থাকবে, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এটা কি? গণতন্ত্রের ভিত্তি। একটি আদর্শ গণতন্ত্র রাষ্ট্র হতে গেলে সেখানে সাম্য থাকতে হবে, মৈত্রী থাকতে হবে ও স্বাধীনতা থাকতে হবে। এবার এই সাম্যকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়ার্ড। সাম্য শুনতে এরকম, কিন্তু সাম্য আসলে এক ধরনের মিথ। সাম্য দেখো সম্ভব না সাম্য, ঠিক আছে? কোনো না কোনো ভাবে কিন্তু বৈষম্য কোনো না দিক থেকে হবেই। যাই হোক, সে আলাদা বিষয়, কিন্তু এটা গণতন্ত্রের ভিত্তি। পাড়ার ফুটবল ক্লাব, পাড়ার ফুটবল ক্লাব কি? পাড়ার ফুটবল ক্লাব, তোমরা কি পাড়ার ফুটবল ক্লাব সম্পর্কে ধারণা আছে? পাড়ার ফুটবল ক্লাব কি হবে? প্রাথমিক, গৌণ, অন্তর্বর্তী, কোনোটি না। পাড়ার ফুটবল ক্লাব প্রাথমিক, কারণ এখানে মুখোমুখি গোষ্ঠী সম্পর্ক থাকে, ফেস টু ফেস করেসপন্ডিং রিলেশনশিপস এর কথা বলা হয়েছে যে প্রাথমিক গোষ্ঠীতে, সেটা কিন্তু এখানে রয়েছে, ফেস টু ফেস করেসপন্ডিং রিলেশন। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে তোমার 28 নাম্বার রয়েছে। 28 নাম্বার বলেছে ম্যাকাইবার পেজের মতে জেলখানা ও মঠ হলো ড্যাশ। জেলখানা ও মঠ কি? সংঘ, সমিতি, সম্প্রদায়, প্রতিষ্ঠান। জেলখানা বা মঠ এটা কিন্তু এক ধরনের সম্প্রদায়, কমিউনিটি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? কমিউনিটি হবে। কোশ্চেন দেখো, খুব একটা কঠিন নয়। ইউটোপিয়া, ইউটোপিয়া গ্রন্থটির নামকরণ কে করেছেন? দেখো এখানে রয়েছে টমাস মোর, সিমো, রবার্ট ওয়েন, চার্লস ফুরিও। এটা দেখো, ইউটোপিয়া যে গ্রন্থটির অ্যাকচুয়ালি নামকরণ করেছেন কিন্তু টমাস মোর। এটা 1516 সালে বইটি লেখেন, এবং যদিও সাল হয়তো ভুল হতেও পারে, আমি ঠিক বলতে পারলাম, কিন্তু 1516 আমি একটা জায়গায় দেখেছি, বোধহয় 1516 বইটি লেখেন তিনি। অ্যাকচুয়ালি গ্রিক শব্দ ছিল ওটোপোস, তার থেকে ইউটোপিয়া শব্দটি তৈরি করেছেন। এই ইউটোপিয়া শব্দটির অর্থই হচ্ছে নো প্লেস, মানে কোনো স্থান নেই, এমন একটা বিষয় তিনি বলছিলেন। কে বলছিলেন? টমাস মোর। সেই হিসেবেই ইউটোপিয়া গ্রন্থটির নামকরণ করা হয়েছে। প্রবলেম অফ পলিটিক্যাল ফিলসফির লেখককে আমরা জানি, যে পলিটিক্যাল ফিলসফির রাইটারই হচ্ছে রাফেল, ঠিক আছে? রাফেল, তিনি এই বইটি লিখেছেন যে ফিলসফিক্যাল যে সিগনিফিকেন্টে, পলিটিক্যাল যে সিগনিফিকেন্ট, এটা বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ একটা বই। তারপর বলছে অল্টার্ড স্টেট অফ কনসাসনেস বলতে কি বোঝায়? অল্টার্ড স্টেট অফ কনসাসনেস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এটাকে অ্যাকচুয়ালি কি বোঝাবে? এটা অ্যাকচুয়ালি অল্টার্ড স্টেট অফ কনসাসনেস অল্টার্ড, যেটা হচ্ছে নিদ্রা ও স্বপ্নের মতো অবস্থা। আমাদের এ নাম্বার যে অপশনটা রয়েছে, নিদ্রা ও স্বপ্নের মতো অবস্থা, কারণ এই অবস্থা যে অল্টার্ড স্টেট অফ কনসাসনেস, এই অবস্থায় ব্যক্তি কি করে? তার স্বাভাবিক যে সচেতনতার থেকে বিচ্যুত থাকে, আসলে মানে ছাড়া থাকে, যেখানে স্বপ্ন, হিপনোসিস, মেডিটেশন ইত্যাদি এই সব বিষয়গুলি এখানে হয়। অল্টার্ড স্টেট অফ কনসাসনেস, তাই নিদ্রা ও স্বপ্নের মতো অবস্থা। তারপর দেখো থর্নডাইক 32 নম্বর, দেখো থর্নডাইক কি বলছেন? থর্নডাইকের ল অফ ইফেক্ট সূত্রটি অনুযায়ী কোনটি সঠিক? ল অফ ইফেক্ট, সবার প্রথমে তার ল অফ ইফেক্টের মূল কথা কি? যে থর্নডাইকের মতে যে প্রতিক্রিয়ার ফলে সন্তোষজনক ফল হয় তা ভবিষ্যতে কি হবে? পুনরাবৃত্তির সম্ভাবনা বেশি থাকবে। এটা হচ্ছে ল অফ ইফেক্ট। তাহলে দেখো, প্রতিক্রিয়া যদি সন্তোষজনক হয় তবে তা পুনরাবৃত্ত হবে,
তা তো হবে না। বলছে যে যেটার প্রতিক্রিয়া ফলে সন্তোষজনক হয়, মতে প্রতিক্রিয়ার ফল সন্তোষজনক হবে। তা প্রতিক্রিয়া যদি আরে প্রতিক্রিয়া কি, তাহলে এখানে দেখো প্রতিক্রিয়া ফলাফলের উপর নির্ভর করে না, না, সন্তোষজনক ফলাফলে যে প্রতিক্রিয়ার সম্ভাবনা বাড়ে, সন্তোষজনক ফলাফলে প্রতিক্রিয়ার সম্ভাবনা কি হবে, বাড়বে। এটা হচ্ছে ল অফ ইফেক্টের সঠিক একটা মানে ব্যাখ্যা বলা যায়। এখানে দেখো গেস্টাল্ট তত্ত্বে ফিগার গ্রাউন্ড রিলেশনশিপস বলতে কি বোঝো? ফিগার গ্রাউন্ড রিলেশনশিপ, ফিগার গ্রাউন্ড রিলেশনশিপ কি? ফিগার গ্রাউন্ড রিলেশনশিপস এখানে সম্পর্কে তিনি বলছেন যে গেস্টাল্ট তত্ত্বে বলা হয়েছে যে প্রত্যক্ষে আমাদের মাথার যে মধ্যে যে ফিগার মানে মূল বস্তু এবং গ্রাউন্ড, এই পটভূমি আলাদা আলাদা করে স্বয়ংক্রিয়ভাবে সেখানে থাকবে, তাই না? গেস্টাল্ট তত্ত্বে ফিগার গ্রাউন্ড। তাহলে এক্ষেত্রে মন যে কোনো বস্তুকে প্রধান ও পটভূমি হিসেবে আলাদা করে। তাই মন যে কোনো বস্তুকে কি করবে, প্রধান ও পটভূমি হিসেবে আলাদা আলাদা করে। তাহলে আমাদের 2 নাম্বার অ্যান্সার সঠিক হয়ে যাবে এখানে। এখানে দেখো ফ্রয়েডের মতে চেতনার স্তর সমূহ কি কি? আমরা জানি এখানে রয়েছে সচেতন, অবচেতন এবং অচেতন। একদম সঠিক, এটাই সঠিক। কারণ তিনি বলছেন যে কনশাস, সাবকনশাস এবং আনকনশাস, তিনি অ্যাকচুয়ালি কনশাসকে সচেতন বলছেন, আবার অনেক বই দেখা যায় প্রি কনশাস থাকে। তাহলে সাবকনশাস আর প্রি কনশাস তিনি একইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বিশেষত সমরেন্দ্র বইয়ে তো এরকমই রয়েছে, প্রি কনশাস ওখানে রয়েছে। ও আরেকটা বিষয় রাখা হয়েছে আনকনশাস মানে অচেতন। এই তিনটির কথা তিনি বলেছেন। ঠিক আছে, এই তিনটির কথা আমরা দেখতে পাই। কোহেলারের ইনসাইট লার্নিং পরীক্ষা কোন প্রাণীর উপর করা হয়েছিল? সেটা আমরা জানি বানর। ইনসাইট লার্নিং ওই যে খাঁচার ভিতরে রেখে, তাই না, তার বানরের উপর একটা পরীক্ষা করা হয়েছে যে হঠাৎ করে তার সমাধান করতে পারে, সেটাকে ইনসাইট লার্নিং বলা হয়েছিল। তারপর হচ্ছে প্লেটোর মতে জ্ঞান ইপিস্টেমাই, ইপিস্টেম কিসের সঙ্গে জড়িত? ইপিস্টেম। তাহলে এটা আইডিয়া ও ফর্ম, যেটা যে চিরস্থায়ী বা চিরন্তন রূপ বা আইডিয়া অথবা ফর্ম এর উপরে করা হয়েছিল এটা জ্ঞানকে। তারপর রয়েছে প্লেটোর আকার তত্ত্ব অনুসারে নিচের কোনটি সত্য? প্লেটোর আকার তত্ত্ব অনুসারে কোনটি সত্য? তাহলে প্লেটোর আকার তত্ত্ব অনুসারে নিচের কোনটি সত্য হবে? প্লেটোর আকার তত্ত্ব অনুসারে আমরা যতদূর জানি, প্লেটোর আকার তত্ত্ব যদি আমরা বলি, যদি একটু যে বাস্তব জগৎ এবং যে বস্তুগুলো দেখে আমরা দেখি সেগুলি ফর্ম বা রূপের অংশগ্রহণ বা অংশগ্রহণের মাধ্যমে অস্তিত্ব লাভ করে, তাই না? তা উদাহরণস্বরূপ যদি আমরা এটাকে বলি, একটি সুন্দর ফুল, সুন্দরতা, এই রকম যে চিন্তার রূপের অংশগ্রহণ করি সুন্দর, তাহলে বস্তুগত যে বস্তু জগৎ, এটা কি আসলে রূপ জগতের এক ছায়া মাত্র? তাহলে এক্ষেত্রে দেখো অ্যান্সারটা কি হচ্ছে, যে প্রতিটি বস্তু তার নিজের রূপের অংশগ্রহণের মাধ্যমে অস্তিত্ব পায়। তাহলে এখানে দেখো ডি নাম্বার, প্রতিটি বস্তু নিজের অংশগ্রহণের মাধ্যমে অস্তিত্ব পায়, রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশনাল থিওরি। এরপরে রয়েছে দেখো 38। দেখো 38 নম্বর যেটা রয়েছে, 38 নম্বর কি রয়েছে? অ্যারিস্টটল মতে নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত দ্রব্য মানে সাবস্ট্যান্স হিসেবে গণ্য হতে পারে? প্রকৃত দ্রব্য, তাহলে রং, উচ্চতা, মানুষ, সাদা রঙের ধারণা। এই ক্ষেত্রে মানুষ এটা হচ্ছে প্রকৃত সাবস্ট্যান্স হিসেবে এখানে কিন্তু গণ্য হতে পারে। কেন? কারণ অ্যারিস্টটল বলছেন সাবস্ট্যান্স বলতে এমন কিছু বোঝায় যা নিজে বিদ্যমান থাকে এবং অন্যান্য গুণগুলিকে বাহক করে। তার মানুষ একটি প্রাথমিক দ্রব্য যা স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল, অন্যদিকে সেই মানুষের রং, উচ্চতা, গুণ এগুলির সেই মানুষের উপর নির্ভরশীল। তাহলে এগুলি এক্ষেত্রে সেই মানুষটি একটি সাবস্ট্যান্স পাওয়া যায় তাকে, তাই না? তাহলে এই হিসেবে কিন্তু মানুষ কিন্তু কি হবে? সাবস্ট্যান্স হবে, প্রকৃত দ্রব্য। এরপরে রয়েছে নিম্নলিখিত কোন জোড়ার মধ্যে অ্যারিস্টটল মতে পটেনশিয়ালিটি এন্ড অ্যাকচুয়ালিটির সম্পর্ক বিদ্যমান? কোনটা?
সেটা অ্যাকচুয়ালিটি, পোটেনশিয়ালিটি অ্যান্ড অ্যাকচুয়ালিটি। তাহলে উপাদান এটা হচ্ছে পোটেনশিয়ালিটি আর আকার হচ্ছে তার অ্যাকচুয়ালিটি, তাই না? তাহলে দেখো বি নাম্বার। কেন? কারণ হচ্ছে এক্ষেত্রে যদি আমরা বলি, অ্যারিস্টটল কেমন বলেছেন, উপাদান হলো তার সম্ভাব্যতা এবং আকার হলো তার বাস্তবতা। একটা উদাহরণ দিয়ে যদি আমরা যদি বিষয়টাকে বলি, যে একটা পাথর নিলাম, তাহলে একটা ম্যাটার কি? ম্যাটার, মনে করো পাথরটা দিয়ে একটা মূর্তি তৈরি করা যাবে, তার পাথরের মধ্যে সেই মূর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেটা পোটেনশিয়ালিটি। তার আকার কি হবে? অ্যাকচুয়ালিটি। স্পিনোজার মতে দর্শন কি? স্পিনোজার মতে দর্শন হচ্ছে প্রকৃতি নিজেই ঈশ্বর। এক্ষেত্রে দেখো, এক সর্বোচ্চ আত্মা, একটি প্রকৃত সত্তা, প্রকৃতি নিজেই ঈশ্বর, মানুষের কল্পনা। তাহলে প্রকৃতি নিজেই ঈশ্বর। কেন? কারণ বলছে, অ্যাকচুয়ালি স্পিনোজা কি ছিলেন? প্যানথেইস্টিক ফিলসফার। তিনি বিশ্বাস করতেন যে গড অর নেচার, তিনি এরকমই বলছেন, ডস সিবা নেচারের কথা বলছেন। তাহলে ঈশ্বর ও প্রকৃতি এক অবিভাজ্য বাস্তবতা। তাহলে এই প্রকৃতি সব কিছুই যে ঈশ্বরকে প্রকাশ করে, তাহলে প্রকৃতি নিজেই ঈশ্বর। এরপরে রয়েছে স্পিনোজার মতে মানব স্বাধীনতা কি? স্পিনোজার মতে মানব স্বাধীনতা কি? স্পিনোজার মতে মানব স্বাধীনতা আসলে যে এখানে রয়েছে ইচ্ছার স্বাধীনতা না, দৈব স্বাধীনতা, নিজের প্রকৃতির স্বভাব অনুধাবন, ঈশ্বরের ইচ্ছা। দেখো, নিজের প্রকৃত স্বভাবকে অনুধাবনই হচ্ছে মানব স্বাধীনতা। কেন? কারণ স্পিনোজা এরকম বলতেন, প্রকৃত স্বাধীনতা হলো নিজেকে এবং নিজের স্বভাবকে যুক্তির মাধ্যমে চেনা। আমরা যতটা যুক্তিবাদী হই, ততটাই কিন্তু আমরা প্রকৃতির প্রয়োজনীয়তার মধ্যে স্বাধীন। তাই স্পিনোজার মতে মানব স্বাধীনতা কি? নিজের প্রকৃত স্বভাবকে অনুধাবন করা। লাইবনিজের মতে মোনাড কি? লাইবনিজের মতে মোনাড পদার্থের ক্ষুদ্রতম একক, চেতনার একক, ঈশ্বরের প্রতিচ্ছবি, পরম তত্ত্ব। তাহলে চেতনার একক বলছে মোনাড। মোনাড হচ্ছে চেতনার একক। লাইবনিজ বলছেন যে জগৎ তৈরি হয়েছে অসংখ্য মোনাড দিয়ে, যেগুলো অদৃশ্য, অদ্বৈত, চেতনাশীল একক বা সত্তা। যে প্রতিটি মোনাড একটি ক্ষুদ্র আত্মা বা তার নিজস্ব নিয়মের ভেতরে কি হবে? তা কাজ করবে। তাহলে সেটা হচ্ছে চেতনার একক হবে। এরপরে রয়েছে দেখো 43 লাইবনিজের প্রি স্টাবলিশড হারমোনি। এই যে লাইবনিজের প্রি স্টাবলিশড হারমোনির মূল তত্ত্বের মূল বক্তব্য কি? প্রি স্টাবলিশড হারমোনি তত্ত্বের মূল তত্ত্ব হচ্ছে যে মন ও দেহ আলাদা, তাই তো? মন ও দেহ আলাদা, কিন্তু এটা কি করে? ঈশ্বরের পূর্ব নির্ধারিত পরিকল্পনার মাধ্যমে আমাদের এই যে কাজগুলি হয়, সেগুলি কিন্তু ধীরে ধীরে এক এক করে কিন্তু সেই ঘটনাগুলি ঘটে যেতে থাকে। ঠিক আছে, এটাই তো তার বিষয়টাকে বলছিল যে আমাদের যে পূর্ব প্রতিষ্ঠিত নিয়মের মাধ্যমে সেই সব বিষয়গুলি হারমোনাইজড হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু দাঁড়াবে কিন্তু সি। মন দেহ আলাদা, কিন্তু তাদের কাজ সমন্বিত থাকে ঈশ্বর নির্ধারিত পূর্ব পরিকল্পনায়। এরপরে হচ্ছে 44 ডেকার্ট। আজকাল ডিসকার্টিস, এটাকে ডেকার্ট বলা হয় কত জায়গায় ডেকার্ট বলা হয়। তার মতে কত প্রকার দ্রব্য বা সাবস্ট্যান্স আছে? তার মতে 3 প্রকার সাবস্ট্যান্সের কথা তিনি বলছেন। সেটা কি কি? তিনি বলছেন ডেকার্টের মতে 3 প্রকার দ্রব্যের কথা বলছেন। একটা হচ্ছে চিন্তাশীল দ্রব্য, একটা বলছে কনশাস, আর একটা বলছে হচ্ছে তার বিস্তার। এগুলির কথা বলেছেন। তাহলে এখানে দেখো, ডেকার্ট হচ্ছে 3 প্রকার দ্রব্যের কথা কিন্তু অ্যাকচুয়ালি বলছেন। ঠিক আছে, 3 প্রকার দ্রব্য। 45 ডেকার্টের মতে দেহ মনের সম্পর্ক কিভাবে ঘটে? ডেকার্টের মতে তিনি বলছেন দেহ মন তো মিথস্ক্রিয়াবাদের কথা তিনি বলছেন, কিন্তু তিনি বলছেন যে সেটা আসলে ঘটে হচ্ছে পিনাইল গ্রন্থি। আমাদের যে পিনাইল গ্রন্থি যে দেহের মধ্যে রয়েছে, সেটা কিন্তু তাদের মধ্যে যোগ সাধন করে। ঠিক আছে। 46 লকের মতে আমরা জ্ঞান লাভ করি কিভাবে? আমরা জ্ঞান লাভ করি, তিনি বলছেন সেন্সেশনস অ্যান্ড রিফ্লেকশনের কথা। তাহলে আমরা জ্ঞান লাভ করি কিভাবে? সেন্সেশন এবং রিফ্লেকশনের মাধ্যমে আমরা কিন্তু জ্ঞানকে লাভ করি। ঠিক আছে।
তারপরে রয়েছে দেখো 47, লকের মতে নিম্নলিখিত কোনটি মুখ্য গুণ, কোনটি গৌণ গুণ। লকের মতে গৌণ গুণ কি? গৌণ গুণ যা বস্তুর নিজস্ব গুণ নয়, তাই না? তাহলে এখানে দেখো ঘনত্ব রয়েছে, গঠন রয়েছে, গতিশীলতা রয়েছে, এগুলি তো তার মুখ্য গুণ। কিন্তু রং, কালার হচ্ছে তার গৌণ গুণ, যা নিজস্ব গুণ নয়। বার্টলের মতে ইজ টু পারসিভ, টু বি ইজ টু বি পারসিভ উক্তিটির মূল তাৎপর্য কি? এটার মানে হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। তার মানে বস্তু, এখানে দেখো বস্তু নিজেই যখন স্বাধীনভাবে নয়, বস্তু নিজের ঈশ্বরে, এটাও হবে না। কিন্তু দেখো যে বস্তু তখনই বিদ্যমান থাকে যখন তা কেউ অনুভব বা প্রত্যক্ষ করে। তাহলে সি নাম্বারটা কিন্তু সঠিক উত্তর হবে। বার্টলে ম্যাটেরিয়াল সাবস্ট্যান্সের ধারণার কি সমালোচনা করেছেন? বার্টলে ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স সম্পর্কে কি ধারণা, এর ধারণা কি সমালোচনা করেছেন? বার্টলে বলছেন যে অভিজ্ঞতার মাধ্যমে যে যাচাইযোগ্য নয় তাই তো অর্থহীন, তাই না? তার মানে এখানে দেখো এই যে অভিজ্ঞতার দ্বারা যা যাচাইযোগ্য নয় তাই অর্থহীন, এই সি নাম্বারটা কিন্তু সঠিক হবে। তিনি ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স সম্পর্কে তিনি বলছেন। হিউমের মতে নিচের কোনটি মুদ্রণ ও ধারণার মধ্যে প্রাথমিক পার্থক্য? ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে বলছে হিউমের মতে নিচের কোনটি মুদ্রণ ও ধারণার মধ্যে প্রাথমিক পার্থক্য কি? আসলে মুদ্রণ কি? মুদ্রণ যেটা আমাদের মুদ্রণ যে বিষয়টা রয়েছে, মুদ্রণ ডেভিড হিউম বলছেন যে বিশ্লেষণের ক্ষেত্রে ইমপ্রেশন এবং ধারণা, এই দুটির যে মৌলিক পার্থক্য কিভাবে করছেন তিনি করছেন। ইমপ্রেশন কি? ইমপ্রেশন হলো একটি সংবেদন যা অনুভূতি, তীব্র, শক্তিশালী এবং সরাসরি অভিজ্ঞতা। যেমন যদি কোনো গরম জিনিসের স্পর্শ করা হয় তখন সেটার অনুভব, সেটাই মুদ্রণ। আর ধারণা কি? যেটা সেই মুদ্রণের দুর্বল অনুপ্রেরণ বা প্রতিচ্ছবি বা কপি, যা আমাদের কল্পনায় বা চিন্তায় ফিরে আসে। যেমন তিনি উদাহরণ দিয়েছেন, যেমন ধরো এমন মনে করতে পারো যে গতকাল তুমি গরম এক কাপ চা ধরেছিলে, সেই স্মৃতি বা কল্পনাই হলো ধারণা। তাহলে হিউম বলছেন all the perceptions of the mind can be divided into two classes, impressions and ideas. The difference lies in the degree of force in living lines. তাহলে এখানে যে ফোর্স অ্যান্ড লিভিং লাইন্স, এই কথাটির মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন? যে মুদ্রণ বেশি জীবন্ত এবং শক্তিশালী, আর ধারণা তুলনামূলকভাবে মৃদু এবং অনুজীবন্ত, এরকম বলা যেতে পারে এটাকে। তাহলে এই ক্ষেত্রে এই তিনটের মধ্যে দেখো সব থেকে যদি আমরা আলোচনার মধ্যে দেখি, তাহলে সি নাম্বারটা, মুদ্রণ হলো তীব্র জীবন্ত এবং ধারণা হলো মৃদু ও ধূসর, তাই না? 51তে দেখো হিউমের দৃষ্টিতে নিচের কোনটি কার্যকারণ সম্বন্ধ নিয়ে সংশয়বাদী দৃষ্টিভঙ্গির নিদর্শন? তাহলে প্রত্যেক ঘটনার একটি কারণ থাকে, অভিজ্ঞতা থেকে আমরা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করি, কার্যকারণ সম্পর্কে আমরা জ্ঞান অনুমান নির্ভর, আর কার্যকারণ সম্পর্কে অনিবার্যভাবে সত্য। তাহলে তিনি বলছেন যে হিউম এমন বলবেন যে কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞান অনুমান নির্ভর, এটা বলবেন, তাই না? কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞান কি হবে? অনুমান নির্ভর হবে। ইম্মানুয়েল কান্ট স্থান ও কাল কিসের রূপ? স্থান ও কাল হচ্ছে ফর্ম অফ ইনস্টিটিউশন। এখানে প্রত্যক্ষ অনুধাবনের অপরিহার্য রূপ বা বিন্যাসকেই তিনি বলছেন। তাহলে এটাকে যদি আমরা একটু দেখি, তার ক্রিটিক অফ পিওরিজম গ্রন্থে তিনি যুক্তি দেন স্থান ও কাল যে বস্তু জগতের গুণ নয়, বরং আমাদের চেতনার আভ্যন্তরীণ গঠনগত যে রূপ, তা তিনি অ্যাকচুয়ালি কান্টের মতে স্থান ও কাল কি আসলে পিওর ফর্ম অফ সেন্সিবল ইনস্টিটিউশন, তাই না? এটা এরপরে দেখো ইমানুয়েল কান্টের কোপার্নিকাস বিপ্লব বলতে কি বোঝো? ইমানুয়েল কান্টের কোপার্নিকাস বিপ্লব মানে অ্যাকচুয়ালি যে যুগান্তকারী বিপ্লব, সেটা একটা বিশেষ, তিনি বলছেন যে আসলে বস্তু নয়, মনের জ্ঞানেন্দ্রিয় ও বুদ্ধি যে বস্তু জগতে গঠন করে, এটাই তো
তাহলে এখানে দেখো ডি নাম্বারটা, এক্ষেত্রে যদি আমরা তার ব্যাখ্যাটা যদি এরকম করি যে মনে করো কোপার্নিকাস বলতে এমনই বোঝায়, ঠিক যেমন কোপার্নিকাস বলেছিলেন যে সূর্য নয় পৃথিবী সূর্যের চারিপাশে, সরি, ঠিক যেমন কোপার্নিকাস বলেছেন সূর্য নয় পৃথিবী কি করে সূর্যের চারপাশে ঘোরে, তেমনই কান্ট দর্শনে এমন এক সমালোচনা করেছিলেন বা মানব চেতনা যে বস্তু জগতের গঠন নির্ধারণ করে। তার মানে আমরা বস্তুকে যখন দেখি সেটা আসলে বস্তু নিজস্ব মানে নিঃস্বভাবে তেমন নয়, তাদের চেতনা, যুক্তি এবং জ্ঞান কেন্দ্রিক বস্তুকে যেভাবে গ্রহণ ও সংকোচন যে দৃশ্যমান বা জ্ঞেয় হয়, তাহলে অবজেক্ট কি হবে? অবজেক্ট মাস্ট কনফর্ম টু আওয়ার নলেজ, নট আওয়ার নলেজ টু অবজেক্ট, তাই কিনা? এরকম একটা বিষয়। এরপরে দেখো, এরপরে আমরা আসি 54 কি আছে, নিচের কোনটি একটি সত্য ফলক নয়, অর্থাৎ সত্য যে ট্রুথ টেবল মানে ট্রুথ ফাংশন। তাহলে এটা একটা ট্রুথ ফাংশন, এটাও একটা ট্রুথ ফাংশন, এটাও একটা ট্রুথ ফাংশন, কিন্তু এটা ট্রুথ ফাংশন কিন্তু প্রপার ট্রুথ ফাংশন নয়। যদি মনে করো পি ইকুইভ্যালেন্ট কিউ ইকুইভ্যালেন্ট আর হতো, তাহলে এটা কিন্তু ট্রুথ ফাংশন প্রপার হতো। তাহলে এটাকে আমরা এইভাবেই তো দেখি, বা এটা ধরো বাইরে রয়েছে, এটা ধরো সরি এখানে কিউ লিখতে গিয়েছিলাম কিউ, তাহলে এটা হতো যদি মনে করো এইরকম যদি হতো তবুও হতো, তাই না? কিন্তু এটা হচ্ছে না, তার ডি আমাদের অ্যান্সার হবে। এরপরে নিম্নলিখিত কোনটি একটি যুক্তিসঙ্গত উপমা নয়, মানে অ্যানালজি। যেমন দেখো, যুক্তিসম্মত উপমা বলতে আমরা যেমন বুঝছি যে ধরো মনে করো উপমা আসলে কি, আসলে দুটি বস্তু বা অবস্থা থেকে কিছু সাদৃশ্য দেখে একটি অনুমান তৈরি করা। তাহলে একটি ভালো উপমার শর্ত কি হবে? উপমার যে সদ মানে বস্তু দ্বয়ের মধ্যে বহু প্রাসঙ্গিক বৈশিষ্ট্য সাদৃশ্য থাকতে পারে। তাহলে তুলনার ভিত্তিতে যেটি প্রমাণ করতে চাই তা হয় কিন্তু একটি উচিত প্রাসঙ্গিক। তাহলে এক্ষেত্রে দেখো সি নাম্বারটা, বাঘ একটি হিংস্র প্রাণী, যেহেতু বিড়াল হিংস্র, এটা কিন্তু তাহলে যুক্তিসঙ্গত উপমা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে খুবই দুর্বল একটা যুক্তি। কারণ বাঘ এবং বিড়াল উভয়ই জাতি মানে বিড়াল জাতীয় হলেও বিড়াল গৃহপালিত প্রাণী, কিন্তু অপেক্ষাকৃত শান্ত, কিন্তু সেটা কিন্তু বাঘ বন্য প্রাণী প্রকৃতপক্ষে আরো বেশি হিংস্র হবে। তাহলে শুধুমাত্র যে শ্রেণীগত মিলের ভিত্তিতে আচরণগত বৈশিষ্ট্য নির্ধারণই কিন্তু যুক্তিযুক্ত নয়। তাহলে এটি কি হয়? একটা ভুল উপমায়ের উদাহরণ। তাহলে এটি তুলনামূলকভাবে যথার্থ একটি উপমা আমরা বলতে পারি, কিন্তু এটা যুক্তিসঙ্গত বলতে পারি না। নিম্নলিখিত কোনটি একটি বৈজ্ঞানিক হাইপোথিসিসের বৈশিষ্ট্য নয়? বৈজ্ঞানিক হাইপোথিসিস, বৈজ্ঞানিক হাইপোথিসিস কি? বৈজ্ঞানিক হাইপোথিসিস এখানে দেখো আমরা যেটাকে দেখছি যে এই যে একটি পরিসংখ্যানগত বিশ্লেষণের উপর নির্ভরশীল করা, এটা কেন হচ্ছে না? কারণ যে হাইপোথিসিস হলো একটি সম্ভাব্য ব্যাখ্যা বা অনুমান যা কোনো নির্দিষ্ট ঘটনা বা সম্পর্ক সম্পর্কে অনুমান করে এবং যেটি পরীক্ষার মাধ্যমে যাচাই করা যায়। একটি বৈজ্ঞানিক হাইপোথিসিসের মূল বৈশিষ্ট্যগুলি কি হবে? তাহলে বৈশিষ্ট্যগুলি এরকম হওয়া উচিত যে পর্যবেক্ষণ বা ডেটা থাকতে হবে, তার উপর ভিত্তি করে গঠিত হওয়া, তারপর পরীক্ষণযোগ্য হওয়ার বা টেস্টেবল হতে হবে এবং যাচাইযোগ্য হতে হবে, ভ্যারিফায়াবল বা ফলসিফায়াবল হতে হবে। তাহলে এক্ষেত্রে যে বি যে অপশনটা রয়েছে সেটা কিন্তু তার অন্তর্ভুক্ত কিন্তু হচ্ছে না। নিচের কোনটি অস্তিত্বমূলক তাৎপর্য সম্বলিত প্রস্তাব? দেখো এখানে অস্তিত্বমূলক, আমরা জানি অস্তিত্বমূলক এ এবং ই অস্তিত্বমূলক তাৎপর্যের মধ্যে নেই, কিন্তু ই আই এবং ও এই দুটোর মধ্যে তাৎপর্য রয়েছে। তাহলে এই অল থাকলে কি হচ্ছে? অস্তিত্বমূলক তাৎপর্য নেই। সাম, এই যে দেখো সাম, তাহলে বি। তাহলে নো অল, তাহলে এটা ই, এটা এ, এটা এ, আর এটা তাহলে কি? এটা হচ্ছে আই বচন, তাহলে আই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। নিম্নলিখিত সাইলোজিজমটি বিবেচনা করো, মানে বৈধ না অবৈধ। এখানে কি অবৈধ বৈধ এগুলি রয়েছে। তাহলে অল পেটস আর সেন্সিবল পারসন, এখানে দেখো অল আর্টিস্ট এস, এটা তাহলে যে পি ধরি তাহলে এটা আমার পি,
এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার এস। তাহলে সাম এখানে কি রয়েছে, তাহলে দুটোই আমার ক্রস রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো পি যেটা রয়েছে, তাহলে এটা এখানে কিন্তু ক্রস সাম, এটা আই বচন, তাহলে এটা ক্রস, কিন্তু এটা দেখো ব্যাপ্য, তাই না? তাহলে এটা কিন্তু একটা বৈধ, কিন্তু ভ্যালিড আর্গুমেন্ট বা ন্যায় আমরা বলতে পারি। এরপরে রয়েছে দেখো এটা ভেন চিত্রটি কোনটার, মানে এ, ই, আই না ও। আমরা জানি এর যেটা হয় এরকম এরকম থাকে, তাই না? তাহলে বলছে এস পি বার ইকুয়াল টু 0, তাহলে পি বাদে তাহলে এস এর মধ্যে কি থাকতে হবে, শেড থাকবে, তাই না? এরকম থাকবে। আই ছিল একটা মধ্যে একটা শেড ছিল, তার মানে এস পি ইকুয়াল টু 0, আর হচ্ছে এস পি নট ইকুয়াল টু 0, এস পি বার নট ইকুয়াল টু 0, তার মানে পি বাদে এস এর মধ্যে সদস্য রয়েছে, তাহলে এটা ও বচন। ঠিক আছে। সাদা হাতি আছে, এটির বুলীয় রূপ কি হবে? সাদা হাতি আছে, তাহলে কোনো হাতি হয় সাদা, তাহলে কোনো হাতি হয় সাদা, তাহলে আই বচন এস পি নট ইকুয়াল টু 0, তাহলে সি নাম্বারটা আমাদের সঠিক। তাহলে দেখো, এই মনে করো তোমাদের আজকের যে 60টা কোশ্চেন আমি তোমাদের মধ্যে রেখেছিলাম, সেই 60টা কোশ্চেনে মনে করো এটা একটা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তো, এগুলি আর তো খুব একটা বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কারণ দেখো 1 নাম্বার তো আমাদের অনেক পড়তে তো হবেই, কিন্তু এগুলি তোমাদের সহায়ক একটা বিষয়। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা মন দিয়ে দেখছো এবং তোমাদের কাজে লাগবে। তো দেখা হবে নতুন একটা ভিডিও হাতে। আর কি নতুন করে আর কিছু বলার তো তোমাদের নেই, তোমরা যথেষ্ট বুদ্ধিমান, আমার থেকেও বেশি হতে পারো। ঠিক আছে, তো সঙ্গে থেকো, ভালো থেকো, পড়াশোনা করো। এবার লাগাতেই হবে আমাদের, যে করেই হোক আমরা এবার মানে এসএসসিটা যে করেই হোক লাগাবো আমরা এবার, মানে পাস করব। তো চলো আর দেরি না করে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।